প্রিয় দর্শক, বাংলাদেশের অর্থনীতিতে বীমা খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে আরটিভি সাপ্তাহিক আয়োজন উন্নয়নী বীমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, বাংলাদেশে বীমা দাবি পরিশোধের হার অত্যন্ত হতাশাজনক, যা দক্ষিণ এশিয়া এবং বৈশ্বিক গড়ের তুলনায় অনেক নিম্ন। এই নিম্ন পরিশোধের হার বীমা শিল্পের প্রতি গ্রাহকের আস্থাহীনতাকে আরো গভীর করছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তথ্য বলছে 2024 সালে সামগ্রিক বীমা দাবি নিষ্পত্তির হার ছিল মাত্র 57%। উল্লেখিত বছরে জীবন বীমা খাতে অনিষ্পন্ন দাবির হার 34% হলেও নন লাইফে 68% বীমা দাবি অনিষ্পন্ন রয়ে গেছে। 2024 সাল শেষে শুধুমাত্র জীবন বীমা কোম্পানিগুলোই প্রায় 4,374 কোটি টাকা মূল্যের দাবি পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে নন লাইফ বীমা খাতে প্রায় 2,635 কোটি টাকার দাবি অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। সব মিলিয়ে প্রায় 7,000 কোটি টাকার বেশি বীমা দাবি আটকে আছে। এমন একটি হতাশাজনক পরিসংখ্যানকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় বীমা দাবি নিষ্পত্তির হার বাড়াতে করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভির স্টুডিওতে আছেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ নুরুল ইসলাম, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক আবু আলী এবং লিগ্যাল ইকোনমিস্ট শাহজাহান সিদ্দিকী। যাচ্ছে মূল আলোচনায়। জনাব নুরুল ইসলাম, 2023 সালে বীমা দাবি নিষ্পত্তির হার 65% মতো ছিল। 2024 সালে উন্নতি না হয়ে কেন 57% নেমে এলো? জি আশিক ভাই, আপনাকে ধন্যবাদ আরটিভির সকল দর্শক বৃন্দ এবং আমার সহ আলোচক বৃন্দ। বীমা দাবি পরিশোধের হার 24 সালে 23-এর তুলনায় অনেক কমেছে। আমরা যথেষ্ট আশঙ্কা করছি 25-এরও শেষ অবধি এই পরিসংখ্যান আরও ডেটেরিওরেট করবে। কারণ 2020 সাল বা 21 সাল পর্যন্ত যদিও গ্লোবালি যদি দেখা যায় 97-98% বীমা দাবি পরিশোধ হয়ে থাকে, কিন্তু বাংলাদেশে পার্সপেক্টিভে দেখা যায় যে ইন্টারন্যাশনাল অন্যান্য কান্ট্রিগুলোর তুলনায় আমরা এমনি বিমার দিক থেকে সকল দিক থেকে পিছিয়ে আছি। তথাপিও 20 সাল পর্যন্ত আমাদের বীমা দাবির হার মোটামুটি একটা সন্তোষজনক জায়গাতে ছিল, কিন্তু এর পরবর্তীতে পর্যায়ক্রমে আস্তে আস্তে এটা ডিটোরিয়েট করতেছে। কারণ ইতিমধ্যে অনেকগুলো কোম্পানি অব্যবস্থাপনাগত কারণে এবং কোম্পানির ফান্ড তছরূপগত কারণে, এখানে মালিকপক্ষ এবং ম্যানেজমেন্টের অদক্ষ মানুষদের অসহযোগিতার কারণে বা তাদের অদক্ষতার কারণে অনেকগুলো প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের বীমা দাবি যথাসময়ে পরিশোধ করতে তারা ব্যর্থ হচ্ছে। এবং এটা ডে বাই ডে আস্তে আস্তে এটা একটা ভয়ানক পর্যায়ে চলে যাচ্ছে। বিশেষ করে লাইফ সেক্টরে যদি আমি বলি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে 36টা বীমা কোম্পানির মধ্যে প্রায় 8 থেকে 9টা কোম্পানির অবস্থা খুবই ভয়াবহ। তাদের জন্য পুরো ইন্ডাস্ট্রি এখন মুখ থুবড়ে পড়তে চলেছে। আমরা বলবো যে অতি সত্বর ইদরা, আমাদের যে অথরিটি অর্গানাইজেশন ইদরা, যদি এটাকে এখনই প্রপার ইনিশিয়েটিভ নিয়ে গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে যদি এটার কোনো প্রতিকার না করতে পারে, তাহলে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে আগামী দিনে বীমার বাজার যারা স্বচ্ছতার সাথে সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে তারাও যথেষ্ট হুমকির মধ্যে পড়বে। এবং কোনো কারণে দেশের মানুষ বীমা থেকে এমনি তো তারা সচেতন না, তারা যদি আসলে মুখ ফিরিয়ে নেই তাহলে যেই প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে চলমান আছে এই প্রতিষ্ঠানগুলো আগামীতে আসলে চরমভাবে বাধাগ্রস্ত হবে। আর নন লাইফের ব্যাপারে বলবো যে এত বেশি অব্যবস্থাপনার মধ্যে আসলে এই সেক্টরটা চলে আসতেছে যে যেখানে কমিশনের একটা নির্ধারিত রেঞ্জ আছে 15%-এর মধ্যে 14.25, এটার মধ্যে তাদের চলার কথা। কস্টিংয়ের একটা রেশিও আছে যেখানে দেখা যায় হয়তো 25%, 28%, 30% কস্টিংয়ে একটা কোম্পানি চলার কথা। সেই কোম্পানি কোনো কোম্পানি 100%-এর অধিক খরচ করে তারা তাদের কোম্পানি পরিচালনা করতে যে তারা সময় মতন ক্লেম পরিশোধ করতেছে না। আর গ্রাহক এক্ষেত্রে এত বেশি ইন্স্যুরেন্সের যে বেসিক যে জায়গাটা, এই বেসিক জায়গাটা তারা অনুধাবন না করতে হবে, কভার নোট লাগবে, সে কারণে তাদের হয়তো ইন্স্যুরেন্স করা লাগতেছে। বিধায় তারা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটা এমনভাবে কম্পেয়ার করে যে আমি সর্বোচ্চ কত ছাড় দিয়ে আমি পলিসিটা করতে পারবো। এই অতিমাত্রায় ছাড় দিয়ে অসুস্থ প্রতিযোগিতার মধ্যে যখন তারা ব্যবসা করতেছে, তখন ইন্স্যুরেন্সের
তারা প্রিমিয়াম জমা দিতে পারতেছে না, সঙ্গত কারণে যখন ক্লেম সম্পাদিত হচ্ছে এই ক্লেম সেটেলমেন্ট হচ্ছে না। সে কারণে আপনি যে কথা শুরুতেই বলেছেন যে তাদের ক্লেম পেমেন্টের রেশিও অত্যন্ত হতাশাব্যঞ্জক, এতটা হতাশাব্যঞ্জক অবস্থা অন্য কোনো দেশে নাই। তো ইমিডিয়েট হয়তো এ ব্যাপারে একটা ইনিশিয়েটিভ নিচ্ছে যে নো কমিশন স্টেজে যে যদি মানে বিমা প্রতিষ্ঠানগুলো যদি বিজনেস করতে পারে তাহলে আমি আশা করি যে নন লাইফ সেক্টরে এই ডেভেলপমেন্টটা আসবে। আর লাইফ সেক্টরের ব্যাপারে আমি বলবো যে গভর্নমেন্টের ইমিডিয়েট ইদার উচিত গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে বাংলাদেশ ব্যাংক যেভাবে একটা ইনিশিয়েটিভ নিয়েছে অনেকগুলো ব্যাংককে একত্রিত করে জনগণের আমানত যাতে করে ফেরত দিতে পারে, এ ধরনের একটা ইনিশিয়েটিভ যদি আইডিআরে ইমিডিয়েট গ্রহণ না করে তাহলে এই সেক্টর অত্যন্ত সামনে হুমকির মধ্যে আছে এবং এটা অত্যন্ত আমরা ক্ষতিকর জায়গায় পড়ব। ধন্যবাদ আপনাকে। জনাব আবু আলী, কর্তৃপক্ষের মনিটরিং দুর্বলতা, কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতার অভাব, নাকি অপারেশনাল দুর্বলতার কারণে বীমা দাবি নিষ্পত্তির হার বাংলাদেশে এত কম? আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ। আমি একটু পেছনে থেকে কথাটা বললে আরও একটু সুস্পষ্ট হয়ে যাবে। আপনি দেখেন আমাদের দেশের যে অর্থনৈতিক যে স্ট্রাকচার বা যে আকার সে তুলনায় কিন্তু আমাদের বীমা কোম্পানির সংখ্যা অনেক বেশি, অথচ আমাদের চেয়ে বিশাল বড় অর্থনীতির দেশ ভারত আমাদের প্রতিবেশী, যার সেখানে মাত্র 58টি কোম্পানি রয়েছে। আমাদের মতো ছোট্ট একটি দেশ সেখানে আছে 82টি কোম্পানি। এখানে আপনার দক্ষ লোকের যথেষ্ট পরিমাণ অভাব আছে, আর জনবলের কথা বলেই তারা সবসময় পাওয়ার চেষ্টা করে। কিন্তু আইন যেটা আছে বীমা আইন 2010, সে আইন যদি আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের যে 10-12টি কোম্পানি যে ভয়ঙ্কর একটা খারাপ, মানে আমাদের জীবন বীমা কোম্পানির 1/4 মানে 4/1 ভাগ কোম্পানি একদম খুব এমন দুরবস্থা আছে যেখানে আপনি নিশ্চয়ই জানেন একটি কোম্পানিতে প্রায় 3,000 কোটি টাকা আমাদের গ্রাহক পায়, সেখানে আর তারা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। অথচ বীমা আইন অনুযায়ী 90 দিনের মধ্যে ক্লেম সেটেল হওয়ার কথা। শুধু একটি কোম্পানি নয়, এরকম প্রায় 10-15টা কোম্পানির মধ্যে এই একটা অবস্থা বিরাজ করছে। কিন্তু আমরা যখন বারবার নিয়ন্ত্রণ সংস্থার কাছে এগুলো জিজ্ঞেস করি তারা বলে যে আমাদের জনবল কম। অথচ এখান থেকে যে টাকা তছরূপ হয়েছে এবং অনিয়ম দুর্নীতি হয়েছে, এবং শুধু দুর্নীতি হয়নি, এ টাকা যে পাচার হয়েছে বিদেশে, সেক্ষেত্রেও কিন্তু রেগুলেটরের প্রচ্ছন্ন সহযোগিতা ছাড়া এটা সম্ভব হয়নি। অথচ আমরা কি দেখলাম, 5 আগস্টের পরে আমাদের মধ্যে একটা ধারণা ছিল যে হয়তো যারা এই সমস্ত তছরূপ করেছে, কিছু কিছু এন্টারপ্রেনার ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তারা এই বীমা কোম্পানির কারণে নয়, তারা রাজনৈতিক কারণে, রাজনৈতিক মামলা তারা গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমাদের প্রত্যাশা ছিল যারা এই মানুষের টাকা লুট করে নিয়ে চলে গেছে, বিদেশে পাচার করছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই কোনো ধরনের আমরা লক্ষণ দেখছি না। ইডরাকে আমরা মনে করেছিলাম যে হয়তো তারা এই গ্রাহকের স্বার্থ সংরক্ষণ করাই কিন্তু তাদের মূল কাজ এবং বিমার ক্ষেত্রে অবদান বাড়ানোর কাজ। আমাদের দেশে বিমার কিন্তু বিশাল সম্ভাবনা আছে, আপনি যেটা বলেছেন, অথচ আমাদেরকে জিডিপিতে মাত্র 0.45 থেকে 4.6%, অথচ ভারতে যেখানে 4.6% তার বিমার অবদান। অথচ আমাদের এত বড় সম্ভাবনা থাকার পরেও কিন্তু মানুষ কিন্তু বিমা করতে আগ্রহী। আপনারা জানেন এর আগে হিউজ পরিমাণ মানুষ বিমার মধ্যে তারা ইনভেস্ট করছে, কিন্তু এখন তারা আর এই বিমার টাকা যখন ক্লেম মানে ম্যাচিউর হয় পলিসি, কিন্তু তারা পাচ্ছে না বারবার, কিন্তু তখন মানুষ এটা থেকে আশাহত হয়। মাত্র 1,60,00,000 মানুষ মাত্র এই বিমার সাথে জড়িত, অথচ অন্যান্য দেশে কিন্তু এটার পেনিট্রেশন হার অনেক বেশি। সেই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারছি না, দক্ষ জনবলের অভাব আছে। কিন্তু এক্ষেত্রেও আমাদের মনে হয় রেগুলেটরের অনেক সীমাবদ্ধতা ছিল। যেহেতু আমি সাংবাদিক হিসেবে সাংবাদিক দৃষ্টিকোণ থেকে দেখছি, মিনিস্ট্রি অফ ফিনান্স হলো আপনার মাদার রেগুলেটর, মানে সমস্ত মানে ইডরার নিয়ন্ত্রণ করে মিনিস্ট্রি অফ ফিনান্স, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তা আমরা ওখান থেকে কাজ করবার সময় দেখেছি যে বারবার সরকারের তরফ থেকে ইডরায় ভালো জনবল নিয়োগ দেওয়ার জন্য যখন চেষ্টা করলো, প্রথমে তারা ওই অর্গানোগ্রামই অনুমোদন করে না ঠিকভাবে, মিনিস্ট্রি একরকম বলে, এখান থেকে সেটাকে উল্টিয়ে দেওয়া হয়। ফলশ্রুতিতে কী হলো, 2010 সালে যখন বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠিত হয়, তখন অনেকগুলো ভালো ভালো ছেলে মেয়ে একসাথে এখানে চাকরিতে যোগদান করে। কিন্তু চাকরির যখন নিশ্চয়তা না থাকে তখন কিন্তু তারা আস্তে আস্তে করে চলে যায়। এবং আমরা এখনও ইডরায় গিয়ে দেখি যে সে ধরনের কোনো ভালো কর্মকর্তা নয়। তারা নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক অথবা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অথবা অন্য কোথাও তারা চলে গেছে। তা আমরা সেই সব ছেলেমেয়েদেরকে আমরা রাখতে পারিনি, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে আমরা তাহলে ভালো দক্ষ লোক জনবল তৈরি করবার জন্য আমরা কি কাজ করছি, সে জায়গাটাও কিন্তু আমাদের অভাব আছে। ইডরার কিন্তু এই জায়গায় ভূমিকা আছে, তারা এই ধরনের কোনো ইনিশিয়েটিভ নেয় না। আমরা দেখেছি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স আপনার ডিপার্টমেন্ট আছে, সেখানে 2012 সালে আপনার মাস্টার্স কোর্স চালু করা হলো
ইন্স্যুরেন্সের উপরে, কিন্তু ছাত্রের অভাবে শেখানো হয় না। কারণ কি, মানুষের মধ্যে বিমার একটা মানে নেতিবাচক ধারণা আছে। সেই ধারণাটা যদি আমরা উদ্ধার না করি তাহলে কিন্তু এই অনাস্থা এখানে থেকেই যাবে। কারণ হলো যে দেখেন, বিমা কোম্পানির প্রতিষ্ঠাতা যারা এন্টারপ্রেনিউর, অনেক ভালো ভালো মানুষও আছেন, তাদেরও কোম্পানি আছে, তাদের অন্যান্য প্রতিষ্ঠান বা পুঁজিবাজারে লিস্টেড করে, কিন্তু বিমা কিন্তু তারা করছে না। তাদের কাছে আমরা যখন প্রশ্নটা করি যে আচ্ছা আপনারা তো এন্টারপ্রেনিউর ভালো, আপনার বিজনেস ভালো, আপনার সব কিছু ভালো, কিন্তু পুঁজিবাজারে কেন আসছেন না? কিন্তু এখানে হলো যে বিমার প্রতি মানুষের যে একটা নেগেটিভ অ্যাটিটিউড, সেই জায়গাটা থেকেই যাচ্ছে। এই কারণেই আমাদের বিমার প্রতি মানুষের একটা অনাস্থা, অনীহা তৈরি হয়ে গেছে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। জনাব শাহজাহান সিদ্দিকী, বিমা দাবি যাতে কোম্পানিগুলো যথাসময়ে পরিশোধ করে, এর জন্য যে ধরনের নীতিমালা ও আইন কানুন থাকা প্রয়োজন এবং কর্তৃপক্ষের যে ধরনের ক্ষমতা থাকা দরকার তা কি আছে? বিমার টাকা না দেওয়াটা তো একটা অপরাধ, ওই আইনেই তাকে শাস্তি দেওয়া দরকার, কিন্তু শাস্তি দেওয়া হয় না কেন সেটা ইডরা বা সরকারকে জিজ্ঞেস করা যেতে পারে। আর যারা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো করেন তাদের ভিতরে নিয়ত ভালো বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়নি। মনে হয়েছে যেন তারা এটাকে এখান থেকে যেন তেনভাবে প্রফিট করার একটা চেষ্টা আমি দেখেছি। এর ভিতরে আরেকটা কথা বলে রাখা দরকার, যারা ইন্স্যুরেন্স করেন এবং যারা ইন্স্যুরেন্স করেন, ইন্স্যুরেন্সের কর্মকর্তা এবং যারা গ্রহীতা, এদের কারোর ভিতরে ইন্স্যুরেন্স সম্পর্কে ফেয়ার কোনো ধারণা নাই। যেমন ধরেন ইন্স্যুরেন্স কভার নোট ফর মেরিন, ইন্স্যুরেন্স কভার নোট ফর ইম্পোর্টের জন্য এখানে অসংখ্য ক্লজ আছে। যেমন মালটা জাহাজে যখন থাকবে তখন নষ্ট হলে কে দিবে, জাহাজ থেকে পুড়ে গেলে কে দিবে, জাহাজের থেকে পানিতে পড়ে গেলে কে এটার খরচ বিয়ার করবে, এটা আনলোডিং হলে তখন যদি নষ্ট হয়, তখন যদি পড়ে যায়, কে এটা কাভারেজ আছে কিনা। আমরা যখন ইম্পোর্টের কভার নোট করি, মেরিন কভার নোট, আমরা আমাদেরকে সাজেশন দেওয়া হয় যে আপনি মিনিমাম একটা ইন্স্যুরেন্স করেন। এটার অর্থ হচ্ছে যে কোনো টাকাই পাওয়া যাবে না। কদিন আগে যে ঘটনাটি ঘটলো ঢাকা এয়ারপোর্টে, 30,000 কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে বলে আলোচনা করা হলো, কিন্তু যখন ইন্স্যুরেন্সের কথা বলা হলো তখন সরকার প্রতিষ্ঠান থেকে বলা হলো যে 12,000 কোটি টাকার ইন্স্যুরেন্স কাভার নোট আছে। এটার অর্থ ইম্পোর্টের জন্য যে কাভার নোট ছিল সেটা আনলোডিংয়ের পরে এয়ারপোর্টের এখানে কোনো কাভারেজ ছিল না। অর্থাৎ যাদের মালের ইন্স্যুরেন্স কাভারেজ এখানে ছিল না তারা নিজেরাও জানে না তাদের ইন্স্যুরেন্স কাভারেজ নাই। এটাকে যে নিরাপদ করার জন্য যে এটাকে তার ওয়্যার হাউস পর্যন্ত ইন্স্যুরেন্স কাভারেজ করতে হবে সেই সম্পর্কে কোনো ধারণা, কোনো এডুকেট এই দেশের মানুষকে করা হয়নি। লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে আমি বলবো, আমার যতটুকু অভিজ্ঞতা আমি দেখেছি, কেউ কখনো নিজে ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে লাইফ ইন্স্যুরেন্স করে না। এটা আত্মীয় স্বজন বা এজেন্টদের পারসিউশনে পড়ে এই ইন্স্যুরেন্সগুলো হয়, এবং ওই যখনই দেয় ভাবে এই টাকাটা আমার নষ্ট হয়ে গেল। এই যে ইন্স্যুরেন্স সম্পর্কে যে নেগেটিভ ধারণা বা ভুল ধারণা আছে, এটা ভাঙার জন্য যে সকল স্টেক হোল্ডারকে এগিয়ে আসতে হবে, এই ব্যাপারটা বুঝে না। আরও একটা ব্যাপারে যদি অভিজ্ঞতা বলি, আমি একটা মাল্টিনেশনাল কোম্পানির সাথে কথা বলে দেখলাম, ওরা হাইয়েস্ট ফর্ম অফ ইন্স্যুরেন্স করে সকল ক্ষেত্রে। এটা তাদের ফ্যাক্টরি হোক, আমদানি হোক, গাড়ি হোক, ট্রান্সপোর্টেশন হোক, ওয়্যার হাউস হোক, তাদের হিসাবে আমি দেখেছি যে সারা বছর ওরা যে পরিমাণ প্রিমিয়াম পেমেন্ট করে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 5 বছর পরে যখন অ্যাভারেজ করে তখন দেখা যায় যে তারা বেনিফিটেড হয়। কিন্তু ওরা কিন্তু হাইয়েস্ট ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট করে। আমাদের ভিতরে যারা মিনিমাম পেমেন্ট করে তারা 1 পয়সাও পায় না। এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো টাকা দেয় না, এই অভিযোগটা করার আগে আমি বলতে পারি যে যারা ইন্স্যুরেন্স করেন তারাও তো জানেন না তারা যে কত বেনিফিটেড হতে পারে ইন্স্যুরেন্স করে। আমাদের দেশে ইন্স্যুরেন্সে মাস্টার্স চালু করা হয়েছে, আমাদের ট্রেনিং হয়, আমাদের অফিসারদেরকে ট্রেনিং দেওয়া হয়। যারা ইন্স্যুরেন্স করেন তাদেরকে হয়তো ট্রেনিং দেওয়া হয় না, কিন্তু এই টোটাল ব্যাপারটা, হোল জিনিসটাই আসলে আমাদের দেশে এটাকে চর্চা করা হয়নি। আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। আমাদের US এয়ারলাইন্সের যে বিমানটি কাঠমান্ডুতে বিধ্বস্ত হইল, তাদের সেই ইন্স্যুরেন্স কাভারেজটা বাংলাদেশের একটা কোম্পানিতে ছিল, তাদের রিইন্স্যুরেন্স করা ছিল ইউকের একটা কোম্পানিতে। যখন এই ঘটনাটা ঘটলো তখন ইউকের ওই রিইন্স্যুরেন্স কোম্পানি করলো কি, ঢাকায় একটা ল ফার্মকে বললো যে আমরা ডাইরেক্টলি ব্যাপারটা ডিল করবো। বাংলাদেশের যে ইন্স্যুরেন্স কোম্পানিটা ছিল তাকে ইগনোর করে যে আমরা নিজেরাই এটার কম্পেনসেশনটা দেবো। তারা করলো কি, তারা যতগুলি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে, ইনজিওর্ড হয়েছে, প্রত্যেকের ঠিকানায় যে তাদেরকে কমিউনিকেট করেছে, প্রত্যেকের ঠিকানায় তাদের ইন্টারভিউ নিয়েছে, গোপনে রেকর্ড করেছে, এবং তাদের সাকসেশন সার্টিফিকেটটা নিজেরা লয়ার দিয়ে কোর্ট থেকে সাকসেশন সার্টিফিকেট বের করে তাদেরকে চেকের মাধ্যমে পেমেন্ট করেছে সরাসরি। এখন এই যে ইন্স্যুরেন্স কোম্পানি যে তার দায়িত্ববোধ,
এই যে প্রত্যেকটা মানুষকে সঠিক অ্যামাউন্টটাকে দিয়ে দেওয়ার ব্যাপারে যে দৃষ্টান্ত বাংলাদেশের মানুষকে দেখিয়েছে, বাংলাদেশের কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এটা কল্পনাই করতে পারে না, অথবা আমরা যারা ইন্স্যুরেন্স কাভার নোট নেই আমরা ধারণা করি না, অথবা আমরা এটা বিশ্বাস করি না যে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে এই টাকাটা পাওয়া যেতে পারে। সব হোল জিনিসটাকে যদি আমরা পজিটিভলি দেখতাম এবং এটা নিয়ে যদি আমরা আলোচনা করতাম সঠিকভাবে, তাহলে আমরা এটাকে এই ইন্স্যুরেন্সের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্নভাবে টাকা পাচার হয়ে গেছে বা ভুল করেছি বা সব কিছু মিলে আমরা একটা পজিটিভ জায়গায় যেতে পারতাম। সেটার দিকে আমাদের আসলে এগিয়ে যেতে হবে পজিটিভলি। জি, ধন্যবাদ আপনাকে জনাব নুরুল ইসলাম। জীবন বীমা খাতে 4,374 কোটি টাকা অনিষ্পন্ন রয়ে গেছে। এর কি ধরনের প্রভাব পুরো বীমা খাতে পড়ছে এবং পলিসি তামাদি হয়ে যাওয়ার পিছনে বীমা দাবি পরিশোধের কি ধরনের সম্পর্ক রয়েছে? সাধারণ গ্রাহক ইন্স্যুরেন্স সম্পর্কে এখন পর্যন্ত এদেশের মানুষ সচেতন না। একটু আগে আমার সহলোক সাহেব যে কথা বলেছেন যে আসলে ইন্স্যুরেন্স কেউ নিজের থেকে করে না, আমাদের সিকিউরিং এজেন্ট যারা থাকে তাদের রিলেশন, তাদের পারচুর উপরে ডিপেন্ড করে যে লাইফ ইন্স্যুরেন্স কে করবে কে করবে না। এক্ষেত্রে কোন ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিচ্ছে, কোন ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিচ্ছে না, এটা বিবেচনা করে না। তারা বিবেচনা করে ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিচ্ছে না। এখন একটা কোম্পানি দিচ্ছে আর একটা কোম্পানি দিচ্ছে না, এটা সাধারণ মানুষের পারসেপশনে। আর ইন্স্যুরেন্স রিলেশনে যেই মেসেজগুলো সোশ্যালি বলি বা আদার্স মিডিয়াতে যেভাবে এটা সার্কুলেট হয়, নেগেটিভ নিউজটাই বেসিক্যালি কিন্তু সার্কুলেট হয়, পজিটিভ নিউজ তো খুব একটা সার্কুলেট হয় না। তো নেগেটিভ নিউজ, ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিচ্ছে না, এই নিউজটাই সিরিয়াসলি সার্কুলেট হচ্ছে। আর এটি খুব স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। এখন এটা কোন কোম্পানি দিচ্ছে আর কোন কোম্পানি দিচ্ছে না এটা কিন্তু বিবেচনা আসতেছে না। ইদানিংকালে গত 4-5 বছরের এই যে ক্লেম আনসেটেলমেন্টের জন্য প্রপারলি সেটেলমেন্ট না হওয়ার কারণে এখন নতুনভাবে পুরা ইন্ডাস্ট্রিতে, পুরা হোল ইন্ডাস্ট্রি বলবো শুধু না, এটা পুরা দেশের সকল ক্ষেত্রে ইন্স্যুরেন্স সম্পর্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট, এটা সিরিয়াস নেগেটিভ ধারণা। জি, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আপনার কাছে আমি আবার আসবো। জনাব আবু আলী, প্রায় 7,000 কোটি টাকার বীমা দাবি আটকে থাকা এবং এই খাতের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা পুঁজিবাদের বীমা খাতের উপর কি ধরনের প্রভাব ফেলছে? ধন্যবাদ আশিক ভাই। নিশ্চয়ই আপনি জানেন যে এই অনাস্থা তো আর একদিনে তৈরি হয়নি, এটা দীর্ঘদিনের এই অবসংস্কৃতিই বলবো। এ কারণেই এই বীমা খাতে একটা মানুষের অনাস্থা তৈরি হয়েছে। এর পেছনে আপনি জানেন না আমাদের অসম প্রতিযোগিতা কেন তৈরি হয়েছে। আমাদের অর্থনীতিতে যতটুকু না দরকার তার চেয়ে অনেক বেশি এখানে আছে। এ কারণে আমরা অসম প্রতিযোগিতার মাধ্যমে করি যে আমরা যদি বীমা দাবি সেটেলের যে মানে দাবি যেটা আছে সেটা আমরা যদি কমিয়ে আনতে চাই, সেক্ষেত্রে আমাদের গ্রাহক কর্তৃপক্ষ মানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং কোম্পানির দায় রয়েছে। প্রথমত আমি মনে করি যে গ্রাহককেও সচেতন হতে হবে, তাকে দেখতে হবে যে আমি কোথায় বিমাটা করব। সেকেন্ডলি হলো যে মালিকদের ওই আগের মতো আর ওই পরিবারতন্ত্র, এখান থেকে টাকা লুট করে মুনাফার সেই জায়গা থেকে মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আর এর নিয়ন্ত্রক সংস্থার কিন্তু আইন যেটি আছে 2010 সালে, এটা যথেষ্ট পরিমাণ এটা মানে গ্রাহক বান্ধব এবং গ্রাহকের স্বার্থ সংরক্ষণের কথা বলা আছে, কিন্তু সেটাকে যথাযথভাবে প্রয়োগ করা হয় না। আমার মনে হয় যে এখন শিরদার উঁচু করবার জন্য সময় এসেছে ইডরা যদি সঠিকভাবে তার আইন প্রণয়ন করে, তাহলে হয়তো আমরা এই গ্রাহক দাবির যে বিশাল অভিযোগের পাহাড় সেটা থেকে আমরা মুক্তি পাবো। দুঃসংবাদের মধ্যে কিছুটা সুসংবাদ আপনাকে জানাচ্ছি। 2-1টি কোম্পানি কিন্তু আছে যাদের পুরোপুরি লেনদেন ট্রানজ্যাকশনটা আপনার ডিজিটালাইজ করে ফেলছে। তা আমরা যদি সেই দিকগুলো আমরা অন্যান্য কোম্পানিতে এই ডিজিটালাইজেশনের দিকে মনোযোগী হয়। আমাদের আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে, শুধুমাত্র আমরা শুধু এই 3 শ্রেণীর মানুষকেই ধরি যে গ্রাহকের মানে অজ্ঞতা এবং মালিকের দুর্নীতিপরায়ণতা এবং আপনার নিয়ন্ত্রক সংস্থার অনীহার কারণে এটা হচ্ছে। এখানে কিন্তু আরেকটা পার্টিও কিন্তু আছে, তাদেরকে আমরা কখনোই সামনে দেখি না। তারা হলো আপনার অ্যাকাউন্টিং জালিয়াতি যারা করে, তাদের জন্য প্রতারণামূলক অ্যাকাউন্টিং বন্ধ করতে হবে। এক্ষেত্রে রেগুলেটরের ভূমিকা আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যাকাউন্টিংগুলো দেখবার জন্য কিন্তু সরকারের যথেষ্ট একটা মানে ইচ্ছা আছে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব শাহজাহান সিদ্দিকী, অনেক সময় দেখা যায় ছোটখাটো ভুল বা তথ্যের অমিলের কারণে বীমা কোম্পানিগুলো দাবি প্রত্যাখ্যান করে। আইনিভাবে এটা কতখানি যৌক্তিক? এখানে গ্রাহককে আইনগত সুরক্ষা দিতে করণীয় কি? আমাদের দেশে ইন্স্যুরেন্স অ্যাকচুয়ারির খুবই অভাব, হাতে গোনা 4-5 জন আছে বোধহয় এখন। কিন্তু এগুলোকে যে আইনগুলো আছে অন্তত ওই আইনগুলোকে প্রয়োগ করার ব্যাপারে ওয়াচডগ যে ইডরা সঠিকভাবে কাজ করছে কিনা,
এবং সরকারের মন্ত্রণালয় এই ব্যাপারে নিয়ন্ত্রণ করছে কিনা, বা ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ডের অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা শেয়ার হোল্ডারের কাছে, এই সবগুলো ব্যাপারেই আসলে ইভ্যালুয়েট করলে দেখা যাবে ভিতরে অনেক গলদ আছে। সেজন্য আমি অ্যাকচুয়ারির কথা বলছিলাম। ইন্স্যুরেন্স কোম্পানিতে যদি অ্যাকচুয়ারি থাকতো, আমাদের দেশে যে ইন্স্যুরেন্সের প্যাকেজটা ঘোষণা করে এটা বোর্ড অফ ডিরেক্টরস অনুমান ভিত্তিক করে ফেলেন, স্ট্যান্ডার্ড কতগুলো নিয়মের ভিত্তিতে। কিন্তু একজন অ্যাকচুয়ারি যদি থাকতেন, উনি অ্যাসেট, লায়াবিলিটি, রিস্ক, এগুলো বাংলাদেশের মানুষের রিকোয়ারমেন্টটা কী, বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানির কী ক্যাপাসিটি আছে, ওনারা এটা অ্যাসেসমেন্ট করে একটা প্যাকেজ অফার করতে পারতেন। এবং 3-4টা বা 5টা কোম্পানিতে হয়তো অ্যাকচুয়ালি কাজ করছেন, বেশিরভাগ এই যে 100-র বেশি কোম্পানি আছে তাদের নাই। তো তাদের পলিসি তৈরি করবে কে? পলিসির যে নৈতিকতা আছে সেই নৈতিকতার দিকটা দেখবে কে? সুতরাং আমরা আসলে অন্ধের মতো এমন একটা পরিস্থিতিতে কাজ করছি, এখানে অনিয়ম হলে দেখার কেউ নাই। যেমন ইডরার মতো অর্গানাইজেশনে কি অ্যাকচুয়ারি আছে? ইডরার যিনি প্রধান আছেন উনি একজন রিটায়ার্ড সেক্রেটারি, উনি তো একজন অভিজ্ঞ ইন্স্যুরেন্স ম্যান নন। তো উনি কী করে ইন্স্যুরেন্সের টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝবেন, এগুলো নিয়ন্ত্রণ করবেন অথবা রেগুলেট করবেন? সেই জন্য একটু হোল ব্যাপারটাকে আসলে আমরা ওভারহোলিং করা দরকার। এবং আপনি শুধু বলছেন ক্লেইমের ব্যাপারে বলছেন, আমি তো বলবো যে শুধু ক্লেইম আদায় করে যদি একটা ক্লায়েন্টকে 1 বছরের সমাধান স্যাটিসফাই করাটাই কিন্তু মূল কাজ না। আসলে টোটাল সিস্টেমটাকে আপগ্রেড করতে হবে, টোটাল সিস্টেমটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে মানুষের আস্থা ফিরে আসে, তাহলে আমরা এখান থেকে ভালো জিনিস আশা করতে পারি, ভালো কিছু পেতে পারি। জি, ধন্যবাদ আপনাকে জনাব নুরুল ইসলাম। গ্রাহকের তথ্য, ডকুমেন্টেশন, ফ্রড ডিটেকশন কিংবা ডিজিটাল ক্লেইম প্রসেসিং এ কৃত্রিম বুদ্ধিমত্তা বা ব্লকচেইনের মতো প্রযুক্তি ব্যবহারে অনেক কোম্পানির মাঝে অনীহা দেখা যাচ্ছে। এর কারণ কি এবং বীমা দাবি পরিশোধ সহজীকরণে কি উদ্যোগ নেওয়া যেতে পারে? ধন্যবাদ আশিক ভাই। অ্যাকচুয়ালি আমি একটু আপনার এই প্রশ্নে ছোট্ট বিরোধিতা করতেছি। তার কারণ বাই দিস টাইমে গত 3-4 বছরে অনেকগুলো কোম্পানি ক্লেম সেটেলমেন্টের ব্যাপারে ডিজিটালাইজড হয়েছে। আমরা যেরকম নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে কথা বলতেছি, দেশে আমি লাইফ সেক্টরে 35টা ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে হয়তো 7-8টা কোম্পানির এই প্রবলেমটা খুব প্রকট। কিন্তু আসল টোটাল ইন্ডাস্ট্রিতে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যাদের দাবি পরিশোধের হার কিন্তু 100% না হলেও তারা অলমোস্ট 90%-এর উপরে তারা দাবি পরিশোধ করতেছে কোনো প্রতিষ্ঠান। আর কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে আমি যে প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত আছি, আমি আমার প্রতিষ্ঠানের ক্লেম নিয়ে খুব সুস্পষ্টভাবে বলতে পারি যে আজকের ক্লেম কালকে এটা কিন্তু আমার কোম্পানিতে নাই। আজকের যেটা তার পাওনা, আমরা আজকে যেদিন ডেট সেদিনই কিন্তু তার পাওনা আমরা পরিশোধ করে থাকি। এই পদ্ধতি এবং সেই পরিশোধটা যে করতেছি সেটা কিন্তু ফুললি ডিজিটালাইজড পদ্ধতিতে। গ্রাহকের সমস্ত ডিটেলসগুলো আমাদের কাছে আগের থেকে আমরা ইনফরমেশনগুলো নিয়েছি। তার ব্যাংকে সরাসরি তার পাওনা এটা অটোমেটিক ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে। এখানে কিন্তু তাকে আমরা আগের যে পদ্ধতি ছিল যে চেক পেমেন্টের মাধ্যমে তার কাছে চেক পাঠাবো, সে চেক পাবে, তার অ্যাকাউন্টে সে প্লেস করবে, তারপরে তার চেক অনার হবে বা XYZ, কিন্তু আমার এখানে বর্তমান কিন্তু পদ্ধতি ওটি নাই। আমার এখানে পদ্ধতি স্পষ্ট, যেদিন তার ডিউ ডেট সেদিনই তার অ্যাকাউন্টে টাকা অটো ট্রান্সফারে চলে যাচ্ছে, তার পাওনা যে অ্যামাউন্ট, এটা ফুললি ডিজিটালাইজড করা হয়েছে। এই পদ্ধতি বর্তমানে বাংলাদেশে আমার জানা মতে প্রায় 15টা কোম্পানি ইতিমধ্যে কিন্তু অবলম্বন করেছে। যে কোম্পানিগুলোর ফান্ড স্বল্পতা আছে এই জায়গাগুলোতে হয়তো এই ডিস্টার্বটা আছে। এটা যে প্রশ্নটা আপনি করেছেন, এটা অ্যাজ হোল টোটাল ইন্ডাস্ট্রির সকল কোম্পানির জন্য এটা প্রযোজ্য না। প্রবলেম যেটা সেটা হচ্ছে কিছু কোম্পানি ইতিমধ্যে একটা জটিলতা সৃষ্টি করে ফেলেছে। এই জটিলতা নিরসন হয়ে গেলে তাহলে এই বীমার সম্ভাবনা আমরা যেটা আশা করি সেটা কিন্তু সামনে যথেষ্ট পরিমাণ আমরা প্রত্যাশা করতে পারি। সেই পরিবেশ কিন্তু তৈরি হবে। এই কোম্পানিগুলোর এই যে 4,000 কোটি টাকার কথা আসলো, এই 4,000 কোটি টাকার একটা নিরসন যদি কোনোভাবে হয়, আসলে এই কোম্পানিতে কিন্তু এখন এই 4,000 কোটি টাকা পরিশোধ করার মতন অ্যাবিলিটি নাই। এক্ষেত্রে গভর্নমেন্ট ছাড়া অন্য কোনো ওয়ে নাই যে গভর্নমেন্টই যদি কোনো স্টেপ নিয়ে এই বোর্ড বাজেয়াপ্ত করতে পারে, বিলুপ্ত করতে পারে, তাদের নানা ধরনের এই যে এখন যে রেজুলেশন অধ্যাদেশ যেটা নতুনভাবে মানে অনুমোদন পেতে যাচ্ছে, এটা হয়তো অনুমোদন পাচ্ছেও কিন্তু এই কারণে যে এই রেজুলেশন অধ্যাদেশের মাধ্যমে এই বিমা কোম্পানিগুলোকে যাতে করে তারা কোনো পানিশমেন্টের আওতায় নেওয়ার জন্য
এই রেজুলেশন অধ্যাদেশ। তো আমি আশা করি যে সামনে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে, এখন বাংলাদেশ ব্যাংক যে ভূমিকাটা রেখেছে ওই ভূমিকাটা যদি রেগুলেটরি অথরিটি রাখতে পারে, তাহলে আমার মনে হয় যে বিমার এই ক্লেম নিয়ে আমরা যে অনিশ্চয়তার মাঝে আছি বা আমরা যে একটা ধোঁয়াশার মাঝে আছি বা একটা নেগেটিভ পারসেপশনের মধ্যে আছি, এই জায়গাটা আমরা ওভারকাম করতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। জনাব আবু আলী, বিমা খাতে সুশাসন জবাবদিহিতা প্রতিষ্ঠা করা গেলে বিমা দাবি নিষ্পত্তির হারে কতখানি ইতিবাচক প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আশিক ভাই। আপনি নিশ্চয়ই জানেন যে সুশাসনের অভাবের কারণেই কিন্তু আজকে এই বিমা খাতের এই দুরবস্থা। পুঁজিবাজারের রেগুলেটর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতি যেমন কোম্পানি এবং তার দুই স্টক এক্সচেঞ্জের যে ধরনের ভীতি, তাদের একটা নির্দেশনা দেওয়ার সাথে সাথে সেটা এক্সিকিউট করে আবার ইনফর্ম করা হয়, কিন্তু আমরা সেটা এখানে দেখি না। বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রেও আমরা দেখছি যে কোনো ধরনের নির্দেশনার ক্ষেত্রে ব্যাংকের ডিরেক্টরশিপ চলে যাচ্ছে, এমডি পদে নিয়োগের ক্ষেত্রে যা আমরা সেখানে কঠোরতা দেখছি। কিন্তু ঠিক উল্টো পরিস্থিতি আমরা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অথরিটিতে দেখছি। এখানে দেখছি আমাদের নানা রকম অনিয়ম দুর্নীতি করার পরেও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সিও বা এমডি নিয়োগের কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে। আবার অনেক যোগ্য লোকের আমরা দেখছি সব কিছু কাগজপত্র ঠিক আছে, তার সার্টিফিকেট ঠিক আছে, তার অভিজ্ঞতা ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু তার ক্ষেত্রে ঝুলিয়ে রাখা হয়। এটাকে আবার নাম করে যে আমাদের এখানে দক্ষ লোকের অভাব আছে, তারা আবার নতুন করে একটা সিস্টেম চালু করেছে যে আপনার ওই সিও পুল, এগুলো এখানে হলো তারা আবার নতুন করে একটা ফোন দিয়ে আটতেছে। তা আমাদের মনে হয় যে সুশাসন যদি কোম্পানিগুলো তারা সঠিকভাবে মেনে চলে, তাহলে সেক্ষেত্রে রেগুলেটর যদি একটু কঠোর হয়, তাহলে আমাদের যে দাবির, আমাদের যে আফসোস, আমরা বিমা টাকা নিয়মিত দেওয়ার পরে আমাদের অধিকারটাই পাই না। আমরা সাংবাদিক হিসেবে এখানে যেহেতু কাজ করি, আমাদের প্রত্যেক সপ্তাহে 2-3-4টা একটা মানে আসে যে ভাই আমার সব কিছু ওকে আছে, আমাকে টাকা দিচ্ছে না। তো ওই জায়গা থেকে বের হতে গেলে আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ডের যে ধরনের ভূমিকা, এখান থেকে একটা চিঠি গেলে তারা মানে কনসার্ন অথরিটি মানে সাথে সাথে সেই বিষয়ে অ্যাকশন নেয়, কিন্তু এখানে কোনো অ্যাকশন নেওয়া হয় না। আপনার নিশ্চয়ই আগের যে চেয়ারম্যান বা সদস্য ছিলেন তাদের ব্যাপারে কিন্তু নিজেদের দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনে কিন্তু এখন তারা ওই সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তা আমার মনে হয় যে ওই জায়গায় যদি একটু সঠিক ভূমিকা পালন করে, তাহলে বিমা খাতে অনেকটা এই জায়গা থেকে রেহাই পাবে এবং এতে দেশও উপকৃত হবে। আমরা সেই অপেক্ষাই করছি আর কি। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা শেষ পর্যায়ে জনাব শাহজাহান সিদ্দিকী, বিমা দাবি পরিশোধের হার বাড়াতে নিয়ন্ত্রক সংস্থা, কোম্পানি এবং গ্রাহক কার কি করণীয় রয়েছে, বিশেষ করে সরকারকে কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন, আপনার সুনির্দিষ্ট পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। জি, প্রথমত বিমার যে ক্লেমটা, এটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য লায়াবিলিটি। এই জিনিসটা আগে ইন্স্যুরেন্স কোম্পানিকে বিশ্বাস করতে হবে, এবং যারা ইন্স্যুরেন্স করেন, ইন্স্যুরেন্স গ্রহীতা, তারাও অনেকটা হতাশার ভিতরে থাকেন, কিন্তু তাদেরকেও আস্থায় আনতে হবে যে না, যেভাবেই হোক তারা তাদের ক্লেমের টাকা পাবেন ডকুমেন্টেশন ঠিক থাকলে। এই ব্যাপারে যে রেগুলেটর যে কাজগুলো করে, রেগুলেটর যে ওয়াচডগ হিসাবে কাজ করে, সেখানে আসলে ঘাটতি আছে। আমার বক্তব্য হচ্ছে যে ভয় না পেলে শ্রদ্ধা কেন করে না, তার মানে গলত সেখানেই আছে। আমাদের ইডরাকে ওভারহোলিং করতে হবে, এবং ইডরাকে ওভারহোলিং করে একটা জিনিস আমরা অন্তত আমাদের সমাজে একটা কথা চালু আছে যে ব্যাংকিং সেক্টরে যদি কোনো সমস্যা হয়, এটা অর্থনীতিতে বিরাট প্রভাব পড়বে। এট দি সেম টাইম ব্যাংকের মতো ইন্স্যুরেন্স কোম্পানিও একই রকম ভূমিকা পালন করে একটা অর্থনীতিতে। এখানে যদি অনিয়ম চলে, সেটা কিন্তু অর্থনীতিকে সমভাবেই ক্ষতিগ্রস্ত করে, কিন্তু এটা আমাদের দেশে এখনও সারফেসড হয় না, কারণ আমরা এটা নিয়ে আলোচনা করি না। সুতরাং আমরা ইন্স্যুরেন্সকে ব্যাংকের মতোই টপ প্রায়োরিটি দিয়ে এটাকে রিফর্ম করা দরকার। যে কোম্পানিগুলো এর ভিতরে অসুস্থ হয়ে গেছে, যাদের দাঁড়ানোর ক্ষমতা নেই, তাদেরকে বন্ধ করে দিতে হবে। যেমন আমাদের দেশে কিছু ব্যাংক বন্ধ করে দেওয়া হচ্ছে, মার্জার অ্যাকুইজিশন হচ্ছে, সে ধরনের করা হচ্ছে। যেমন অর্থ মন্ত্রণালয় যতটুকু মনোযোগী ব্যাংকিংয়ের ব্যাপারে, আমার মনে হয় অতটুকু মনোযোগী এখনও ইন্স্যুরেন্সের ব্যাপারে হন নাই, অথবা হওয়ার সময় পান নাই। তাদেরকে আমি আহ্বান করবো তাদেরকে সম পরিমাণ ইম্পর্টেন্সি দিয়ে এটাকে রেগুলেট করার জন্য। এবং আমাদের যে সাংবাদিক ভাইরা আছেন, তারা ব্যাংক সম্পর্কে খুবই আপডেটেড রিপোর্ট করেন। আমি আশা করব যে মিডিয়ার মাধ্যমে এটাকে জনগণকে সচেতন করা দরকার যে আসলে ইন্স্যুরেন্সটা আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ এটা যদি আমরা চালু করতে না পারি, আমাদের যে ইকোনমিক কর্মকাণ্ড, প্রোডাকশন, ট্রেডিং, এগুলো কখনো এফিশিয়েন্ট হবে না। যে একটি বিদেশি কোম্পানি বাংলাদেশে হাইয়েস্ট ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট করে, কিন্তু ক্লেম পাওয়ার ব্যাপারে তারা হাইয়েস্ট পরিমাণ পায়, এট দি এন্ড অফ দ্য ইয়ার তারা কিন্তু বেনিফিটেড থাকে। এই জিনিসটা আমাদের দেশে গ্রাহকদেরকে বোঝানো দরকার। এই সত্য কথাটা বোঝানোর জন্য বক্তৃতা দিয়ে হবে না, ডকুমেন্টারি এভিডেন্স
এডুকেশন দিয়ে এটাকে তাদেরকে ইমপ্রুভ করতে হবে। সুতরাং আসেন আমরা সবাই একসাথে এডুকেটেড হই, সবাই একসাথে এভাবে সচেতন হই এবং সবাই একসাথে কাজ করি যাতে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটা সাফল্য লাভ করে সঠিক পথে আসে, সে ব্যাপারে আমরা সবাই সচেতন হই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশে বীমা দাবি পরিশোধের হতাশাজনক হার একটি বহুমুখী সমস্যা, যার শেকড় ছড়িয়ে আছে সুশাসনের অভাব, প্রক্রিয়ার জটিলতা এবং আস্থার সংকটে। প্রায় 7,000 কোটি টাকার অনিষ্পন্ন দাবি এবং 75% পলিসি তামাদি হয়ে যাওয়ায় তথ্য আমাদের বাধ্য করে এই সমস্যার একটি টেকসই সমাধানের দিকে তাকাতে। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, বীমা দাবি ম্যাচিউর হওয়ার সাথে সাথে যাতে বীমা দাবি পরিশোধ করা হয় সেজন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে, কোম্পানিগুলোকে জরিমানার বিধান করতে হবে, বীমা খাতে জবাবদিহিতা আর স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা ও আইনগত ক্ষমতা বাড়াতে হবে, গ্রাহকদেরও সচেতন হতে হবে। দেশে এখন অনেক কোম্পানি আছে যারা বীমা দাবি স্বয়ংক্রিয়ভাবে পরিশোধের ব্যবস্থা গড়ে তুলছে। এসব কোম্পানির পলিসি গ্রহণ করতে হবে। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের পর্বে। জানিয়ে রাখছি, উন্নয়নী বীমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পাইনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।